আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাজিবুল হক তালুকদার। সবাইকে শুভ রাত্রি। অ্যাক্সিস মেডিকেল স্কুল থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আসলে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসলে আলোচনা করব। সেটা হলো যে আসলে আমরা অস্পিতে আসলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। ফিফথ ইয়াররা আসলে অস্পিটাটা আসলে একটা খুব একটা এবং টাইম লিমিটের মধ্যে আসলে আমাকে কাজগুলো করতে হবে। এখন আসলে আমরা তাহলে আমরা যে অস্পিতে আমরা কিভাবে আগাবো সেটাই আসলে আমরা আজকে আলোচনা করব। যে অস্পিতে আমরা যে টাইম লিমিটটা থাকে সেই টাইম লিমিটের মধ্যে আসলে আমাকে খুব কম সময়ের মধ্যে আসলে র্যাপিডলি আমাকে অ্যান্সারটা করতে হবে। এই জন্য আসলে আমি কিছু সিরিজ ক্লাস নিব। আজকে আমরা কিছু সহজ থেকে শুরু করব যে আসলে কিভাবে ক্লাসগুলা বা কিভাবে আমরা আসলে অস্পিতে যাতে আমরা সুন্দরভাবে অ্যান্সার করে আমরা বের হয়ে আসতে পারি, কারণ একদম প্রতিটা জিনিস একদম 5 মিনিটের মধ্যে আমাকে সম্পূর্ণ করতে হবে। ইনশাআল্লাহ আমরা শুরু করি আসলে অস্পিতে আমরা কিভাবে কি আগাবো। তাহলে প্রথমে আসলে আমরা একটা একদম সিম্পল একদম বেসিক একটা জিনিস দিয়ে আসলে আমরা এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা আমাদের একটা এক্সরে, সেই এক্সরে নিয়ে আমরা আসলে একদম প্লেন যেটা আমাদের আসলে সার্জারিতে আসলে এক্সরে গুলো আমরা কিছু আছে যেগুলো কোনো কন্ট্রাস্ট ছাড়া এবং কিছু থাকে আসলে কন্ট্রাস্ট সহ। আজকে আমরা যেগুলো আলোচনা করব যেগুলো কন্ট্রাস্ট ছাড়া। তাহলে যে আমরা একটা যে এমন একটা এক্সরে যদি আমাদের অস্পিতে আসে তাহলে আমরা কিভাবে কি করব, কি কি কোশ্চেন আসে সেগুলো আসলে আমরা আলোচনা করব। এই যে আমরা একটা চেস্ট এক্সরে দেখতে পাচ্ছি, তাহলে প্রথম কোশ্চেনটা থাকতে পারে আসলে এটা কিসের এক্সরে। তাহলে এটা বোঝাই যাচ্ছে দিস ইজ এ এক্সরে চেস্ট, আমাদের বলতে হবে পিএ ভিউ। তাহলে সাধারণত এটা মনে রাখতে হবে যে আমাদের যে এক্সরে যে চেস্ট করা হয় সেটা কিন্তু পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। আরেকটা জিনিস আমরা একটু মনে রাখতে হবে, সাধারণত চেস্ট এক্সরে গুলো কিন্তু সাধারণত আমাদের ইরেক্ট পোস্টার অর্থাৎ স্ট্যান্ডিং পজিশনে করা হয় ইউজুয়ালি। তাহলে আমাকে কিন্তু আর এক্সট্রা করে আর ওই কথাটা বলা দরকার নাই ইরেক্ট পোস্টার। তাহলে আমরা যখন এমন একটা যদি দেওয়া হয় হোয়াট ইজ দিস এক্সরে, তাহলে দিস ইজ এ এক্সরে চেস্ট পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ শোয়িং। এখানে কিন্তু আমি আর কিন্তু কোনো ইরেক্ট পোস্টার এই কথাটা কিন্তু আর বললাম না, কারণ সাধারণত আমরা এক্সরে চেস্ট গুলো সাধারণত কিন্তু ইরেক্ট পোস্টার অর্থাৎ স্ট্যান্ডিং পজিশনে আমরা করে থাকি। তাহলে এমন যদি এক্সরেটা আসে তাহলে ফাইন্ডিংসটা কি হবে, তাহলে শোয়িং। এখানে যে আমরা অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রাইট সাইডের ডায়াফ্রামের নিচে কিন্তু একটা কালো একটা শ্যাডো দেখা যাচ্ছে। তাহলে এটা হলো ফ্রি গ্যাস শ্যাডো। সাধারণত পেরিটোনিয়ামের ভিতরে কিন্তু গাটের ভিতরে গ্যাস ছাড়া কিন্তু কোনো ফ্রি গ্যাস থাকে না। তাহলে আমাদের এই গ্যাসটা কোনো একটা প্যাথোলজি বা অনেক সময় আইট্রোজেনিকও তৈরি হতে পারে। তাহলে আমরা বলবো দিস ইজ এ এক্সরে চেস্ট পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ শোয়িং দেয়ার ইজ এ ক্রিসেন্টিক। তাহলে এটি ক্রিসেন্টের মতো অর্থাৎ ঈদের বাঁকা চাঁদের মতো যেটা দেখা যাচ্ছে রাইট ডোম অফ দ্য ডায়াফ্রামে, সেটাকে আমরা বলবো দিস ইজ এ এক্সরে চেস্ট posterior anterior view showing crescentic gas shadow under the right dome of diaphragm. So my তাহলে এমন একটা নিউমোপেরিটোনিয়ামের চেস্ট এক্সরে হিসেবে আমরা দিতে পারি পরীক্ষাতে, অথবা এটা কিন্তু আমরা অনেক সময় এক্সরে অ্যাবডোমেন হিসেবেও কিন্তু আমরা নিউমোপেরিটোনিয়াম ডায়াগনোসিস করতে পারি। এটা মেইনলি ডায়াফ্রামের নিচে ফ্রি গ্যাস শ্যাডো থাকবে। তাহলে যে অ্যারো চিহ্ন দেওয়া যে গ্যাসটা যেটা ক্রিসেন্টের মতো দেখতে, এখানে অনেক সময় বাইলেটারালও থাকতে পারে, রাইট ডোম অফ ডায়াফ্রাম এবং লেফট ডোম অফ ডায়াফ্রাম দুই পাশে থাকতে পারে, কিন্তু আমাদের এই এক্সরেতে আমরা শুধু দেখতে পাচ্ছি শুধু ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো আন্ডার দ্য রাইট ডোম অফ ডায়াফ্রাম। সো মাই রেডিওলজিক্যাল ইমপ্রেশন ইজ নিউমোপেরিটোনিয়াম। তাহলে এভাবে করে আমাকে এক্সরে বর্ণনাটা আমাদের যে অস্পিক খাতায় লিখতে হবে। তাহলে আমরা কি বলবো, দিস ইজ এ এক্সরে চেস্ট posterior anterior view showing crescentic free gas shadow under the right dome of diaphragm. So my radiological impression is pneumoperitoneum. তাহলে এভাবে করে এক্সরে কিন্তু ফাইন্ডিংস গুলা আমাকে বর্ণনা করতে হবে। এরপর আসেন আমরা সেম আরেকটা এক্সরে আমরা দেখতে পাচ্ছি, সেম একই আমাদের একটা পেশেন্টের আরেকটা পেশেন্টের আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটু খেয়াল করে দেখা যাবে যে আমার বায়োল্যাটারাল অর্থাৎ আমি একটু আগে আমি বলতেছিলাম যে আমাদের যে রাইট ডোম অফ ডায়াফ্রাম এবং লেফট ডোম অফ ডায়াফ্রাম, এই যে সাদা অ্যারো চিহ্ন দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ডায়াফ্রাম।
তাহলে এই ছবিতে একটু ভালো করে দেখেন যে চেস্ট এক্সরে তে আমরা ডায়াফ্রামটা যেটা দেখতে পাচ্ছি, রাইট যেটা আমাদের রাইট সাইড এবং লেফট সাইড দুই পাশে সাদা অ্যারো দিয়ে যেটা চিহ্নিত করা আছে সেটা হলো ডায়াফ্রাম। তার নিচে একটু খেয়াল করে দেখেন, তার নিচে কিন্তু ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো যেটা ব্ল্যাক অ্যারো দিয়ে ইন্ডিকেট করা হয়েছে, ব্ল্যাক অ্যারো দিয়ে যেটা ইন্ডিকেট করা হয়েছে সেটা হলো ফ্রি গ্যাস শ্যাডো। এবং ব্ল্যাক অ্যারোর নিচে আপনি দেখেন একটু লেফট সাইডে একটু খেয়াল করে দেখবেন আর একটু গ্যাস আছে যেটাকে বলা হয় ফান্ডিক গ্যাস। তাহলে ফান্ডিক গ্যাসটা কিন্তু একটা হলো ভিসকাসের ভিতরে, দিস ইজ নট এ ফ্রি গ্যাস। তাহলে আমরা যখন এমন একটা এক্সরে আসবে তাহলে ওই সেম আগের মতো দিস ইজ দ্য এক্সরে চেস্ট posterior anterior view showing presenting free gas shadow under the both dome of diaphragm. So my radiological impression is pneumoperitoneum. ঠিক এভাবে কিন্তু এক্স এর বর্ণনাটা আমাকে করতে হবে। তাহলে যে আমরা যেভাবে বললাম ঠিক এভাবে আমাদের বলতে হবে প্রথমে হোয়াট ইজ দিস এক্স-রে, নেক্সট কোশ্চেন আসবে হোয়াট ইজ দ্য ফাইন্ডিংস অফ দিস এক্স-রে। তাহলে যে আমরা ফাইন্ডিংসটা বলে দিলাম ফ্রি গ্যাস শ্যাডো আন্ডার দ্য both dome of diaphragm. So my radiological impression is pneumoperitoneum. এখানে আমাদের দেখা যাচ্ছে যে এই জায়গাটা বেশি হোয়াইটিশ, তাহলে এই জায়গাটা অনেক সময় দেখা যায় why this area is very white, এখানে এটাকে আমাদের রেডিওলজিক্যাল ভাষায় বলে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স। অর্থাৎ এই জায়গাটা আসলে কি পেরিটোনিয়াইটিস এর একটা ফিচার, দিস ইজ কি পেরিটোনিয়াইটিস এর একটা ফিচার। তাহলে এই গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স এটা হয় ডিউ টু পেরিটোনিয়াইটিস। গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার কার্সারটা যেখানে নড়তেছে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি সাদা, দিস ইজ কল্ড কি গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স। তাহলে এটা হচ্ছে ডিউ টু পেরিটোনিয়াইটিস, অর্থাৎ এখানে যে পেরিটোনিয়াল ফ্লুইড কালেকশন হচ্ছে, ফ্লুইড কালেকশনের জন্য এক্সরেতে আরো বেশি হোয়াইট দেখা যাচ্ছে, বাংলাতে আমরা বলি যেটাকে ঘষা কাজ। তাহলে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স। তাহলে দেখেন এই আবার সেম এক্সরে, তাহলে এক্সরেতে আরো ভালো দেখা যাচ্ছে রিসেন্টটা একদম আমাদের ডায়াফ্রামের নিচে, যে রাইট সাইডের ডায়াফ্রামের নিচে একদম সুন্দর ব্ল্যাক শ্যাডো ফ্রি গ্যাস শ্যাডো দেখা যাচ্ছে, দিস ইজ কি জাস্ট আমাদের ডায়াফ্রামের রাইট ডায়াফ্রামের নিচে। এবং লেফট ডায়াফ্রামের নিচে একটু খেয়াল করে দেখেন সেম এখানেও দেখা যাচ্ছে ফ্রি গ্যাস শ্যাডো, এবং তার নিচে দেখেন যে আমাদের ফান্ডিক গ্যাসটার শ্যাডো, এই যে আমার কার্সারটা যেভাবে নড়তেছে এই জায়গাটাতে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ফান্ডিক গ্যাস, দিস ইজ উইদিন দা ফান্ডাস অফ এ স্টমাক, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে ফান্ডিক গ্যাস। তাহলে এভাবে করে কিন্তু আমাকে ফাইন্ডিংসটা বলতে হবে। তাহলে দেখেন এই যে আবার এক্সরেটা আমরা বারে বারে দেখাচ্ছি যাতে আমাদের ভুলটা না হয়। তাহলে দেখেন এই যে আমাদের এই যে সেম একই নিউমোপেরিটোনিয়ামের একটা এক্সরে, তাহলে দেখেন এই যে আমরা সবুজ কালার দিয়ে যেটা ইন্ডিকেট করা হয়েছে সেটা হলো কিন্তু ডায়াফ্রামটাকে ইন্ডিকেট করা হয়েছে। তার নিচে দেখেন যে আমরা অ্যারো দিয়ে লাল অ্যারো দিয়ে আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো কি, সেটা হলো আমাদের যে ফ্রি গ্যাস প্রেজেন্ট, অর্থাৎ ঈদের বাটার চাঁদের মতো যেটা দেখা যাচ্ছে দিস ইজ কি ফ্রি গ্যাস শ্যাডো। এরপরে আসে যে এই যে আমরা লেফট সাইডে দেখেন আমরা ব্লু অ্যারো দিয়ে যেটা ইন্ডিকেট করেছি সেটা হলো ফান্ডিক গ্যাস। তাহলে একটা ফান্ডাস অফ দ্য স্টমাকের ভিতরে যেটা, অর্থাৎ তাহলে একটা হলো ভিসকাসের ভিতরে সেটা কিন্তু ফ্রি গ্যাস না, তাহলে ওইটা হলো তোমার সাধারণত দেখা যাচ্ছে যে এক্সরেতে এটা সাধারণত কনস্ট্যান্ট দেখা যায় ফান্ডিক গ্যাস। তাহলে এমন একটা এক্সরে যদি থাকে তাহলে আমরা আবার একটু সুন্দর করে বলছি, তাহলে দিস ইজ এ এক্সরে চেস্ট posterior anterior view showing presenting free gas shadow under the both dome of diaphragm. So my radiological impression is pneumoperitoneum. এভাবে করে এক্সরে ফাইন্ডিংসটা আমাকে বলতে হবে। সেম একই জিনিস আমরা আবার দেখাচ্ছি, ওই যে আমাদের রাইট ডোম অফ ডায়াফ্রামে একদম ফিউজ ফ্রি গ্যাস শ্যাডো দেখা যাচ্ছে এবং লেফট ডোমেও একটু সামান্য কি ফ্রি গ্যাস শ্যাডো দেখা যাচ্ছে। তাহলে বোথ ডোম অফ ডায়াফ্রামে আমাদের ফ্রি গ্যাস শ্যাডো দেখা যাচ্ছে। তাহলে এবার আমরা আসেন একটা কোশ্চেন যদি আমরা আলোচনা করি যে আইডেন্টিফাই দা এক্সরে, যেভাবে বললাম আমরা বললাম, তারপরে হোয়াট আর দা প্রবাবল কজ অফ দিস এক্সরে। তাহলে এখন নিউমোপেরিটোনিয়ামে যখন কজ গুলো আসবে, আসলে কজ গুলো তো আসলে অনেক, তাহলে আমাদের প্রথম কজ যেটা হলো পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ভিসকাস। তাহলে পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ভিসকাস, তাহলে আমাদের অ্যাবডোমেনের ভিতরে যেমন স্টমাক আছে, তারপরে কি আছে ডিউডেনাম আছে, স্মল গার্ড আছে, লার্জ গার্ড আছে, তাহলে এই সব গার্ডে অর্থাৎ এটা একটা হলো ভিসকাস যার ভিতরে গ্যাস থাকে, সেই গ্যাসটা কোনো কারণে
যদি কোনো পারফোরেশন হয় তাহলে সেটা আমাদের পেরিটোনিয়ামে চলে আসবে, তখনই সেটাকে আমরা বলবো ফ্রি গ্যাস শ্যাডো। তাহলে আমাদের যদি বলা হয় নিউমো পেরিটোনিয়ামের প্রথম যে কজ যদি আমরা বলি তাহলে পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ভিসকাস। তাহলে পারফোরেশন হচ্ছে গ্যাস কন্টেনিং হলো ভিসকাস কেন? তাহলে প্রথম কজটা আমরা বলবো ডিউডেনাল আলসার পারফোরেশন। তাহলে যেটা মোস্ট কমন সেটা হলো পারফোরেশন অফ দা গ্যাস কন্টেনিং হলো ভিসকাসের মধ্যে আমরা বলবো এক্সাম্পল কি ডিউডেনাল আলসার পারফোরেশন। তাহলে এরপরে আমরা বলবো কি আমাদের আছে যে টাইফয়েড আলসার, আমাদের খুব কমন একটা কজ যেটা আইলিয়ামে হয়। তাহলে একটা ডিউডেনাল আলসার পারফোরেশন যেটার জন্য নিউ পেরিটোনিয়াম হবে। তারপরে আমরা কি বলবো অ্যান্সার দিব সেটা হলো টাইফয়েড আলসার পারফোরেশন। সাধারণত টাইফয়েড আলসার পারফোরেশন এটা কোথায় হয়? সাধারণত আইলিয়ামে, স্পেশালি টার্মিনাল আইলিয়ামে। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় স্যাররা ভাইভাতে জিজ্ঞেস করে, তাহলে আমি কিন্তু অস্পির সাথে সাথে একটু ভাইবার আলোচনাও আমরা করে দিচ্ছি। তাহলে আমরা কি জানলাম? তাহলে হলো ভিসকাস পারফোরেশনের মধ্যে আমরা বললাম যে ডিউডেনাল আলসার পারফোরেশন আমরা বলবো। তারপর আমরা কি বললাম টাইফয়েড আলসার যেটা এন্টেরিক ফিভার বলা হয়, সেটা সাধারণত কোথায় হচ্ছে আইলিয়ামে, স্পেশালি টার্মিনাল আইলিয়ামে সাধারণত এই টাইফয়েড আলসার পারফোরেশন হয়। তারপরে আসেন কি হলো ভিসকাস পারফোরেশনের মধ্যে আমরা বলতে পারি টিউবারকুলার আলসার আমাদের আইলিয়ামে হয়, সেখানেও পারফোরেশন হতে পারে, তার জন্য আমরা নিউমোপেরিটোনিয়াম হতে পারে। তারপরে যে কোনো একটা স্ট্যাব ইনজুরি, অ্যাবডোমেনে কোনো স্ট্যাব ইনজুরি হচ্ছে তার জন্য কি হতে পারে নিউমোপেরিটোনিয়াম হতে পারে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বাউল ইনজুরি হলো তার জন্য আমাদের কি হতে পারে নিউমোপেরিটোনিয়াম হতে পারে। তারপরে কিছু আইট্রোজেনিক যেগুলো আসলে আমরা নিজের থেকে তৈরি করতেছি সেই জন্য আমাদের কি হতে পারে নিউমোপেরিটোনিয়াম হতে পারে, যেটা কি আমরা অ্যাবডোমেনে কোনো সার্জারি করতেছি যেটাকে বলা হয় ল্যাপারোটমি। তাহলে সেখানে তো এয়ার এমনি ঢুকবে, তাহলে সেখানে এটা আমাদের নরমাল, এটা নন প্যাথোলজিক্যাল একটা কজ অফ কি নিউমোপেরিটোনিয়াম, সেটা কি ল্যাপারোটমি। তারপরে এখন আধুনিক যে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করতেছি সেখানে অবশ্যই কি কার্বন ডাইঅক্সাইড আমরা গ্যাস কি অ্যাবডোমেনে অর্থাৎ পেরিটোনিয়ামে ইন্ট্রোডিউস করতেছি, তাহলে সেখানেও কি হচ্ছে নিউমোপেরিটোনিয়াম তৈরি হচ্ছে। তাহলে এভাবে করে কিন্তু আমাকে কজ অফ নিউমোপেরিটোনিয়ামের অ্যান্সারটা দিতে হবে। তাহলে আমরা প্রথম হেডলাইনে যেটা বলবো পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ভিসকাস। তাহলে হলো ভিসকাস পারফোরেশনের মধ্যে আমরা তিনটা হেডলাইনে বললাম, একটা ডিউডেনাল আলসার পারফোরেশন, দুই নম্বরে আমরা কি বললাম আমরা টাইফয়েড আলসার পারফোরেশন যেটা আইলিয়ামে হচ্ছে, তারপরে আমরা বললাম কি টিউবারকুলার আলসার পারফোরেশন যেটা কোথায় হচ্ছে সেটাও সাধারণত টিউবারকুলার আলসার পারফোরেশনটা সাধারণত আইলিয়ামে বা টার্মিনাল আইলিয়ামে হয়ে থাকে। তারপরে আমরা বললাম স্ট্যাব ইনজুরি, তারপরে আমরা বললাম নন প্যাথোলজিক্যাল কিছু কন্ডিশন যেটাকে আমরা বললাম সেটা হলো যে ল্যাপারোটমি, তারপর আমরা বললাম ল্যাপারোস্কোপিক সার্জারি। এরপরে অনেক আগে অনেক সময় দেখা যেত যে আমাদের ইনফার্টিলিটি, মহিলাদের ইনফার্টিলিটি টেস্ট করার জন্য অনেক সময় দেখা যেত যে টিউবাল ইনসাফলেশন টেস্ট করা হতো, অর্থাৎ ফলোপিয়ান টিউবটা কি আসলে প্যাটেন্ট আছে কিনা সেটা দেখার জন্য অনেক সময় আমরা এয়ার ভ্যাজাইনা দিয়ে ইন্ট্রোডিউস করে তখন দেখা হতো যে এক্সরে করে তার নিউমোপেরিটোনিয়াম হচ্ছে বা হচ্ছে কিনা। তাহলে এভাবেও কিন্তু অনেক সময় টিউবাল ইনসাফলেশন টেস্ট করার পরেও কিন্তু নিউমোপেরিটোনিয়াম তৈরি হতে পারে। তাহলে এভাবে করে আমাদের নিউমোপেরিটোনিয়ামের কজগুলো জানতে হবে। এর মধ্যে আমাদের নিউমোপেরিটোনিয়ামের মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হলো ডিউডেনাল আলসার পারফোরেশন। এটা সারা খুবই মানে একটা সাবজেক্ট, খুব একটা ফেভারিট টপিকস, কারণ এটা একসময় আমাদের দেশে যখন গ্যাস্ট্রিক যে অর্থাৎ তোমার এন্টি আলসার ড্রাগ গুলো যখন ছিল না তখন কিন্তু প্রায় দেখা যেত যে প্রতি অ্যাডমিশনে একটা ডিউডেনাল আলসার পারফোরেশন নিয়ে আমাদের কাছে পেশেন্ট গুলো আসতো। এখন যেহেতু প্রোটন পাম্প ইনহিবিটর অনেক চলে আসছে এই জন্য দেখা যাচ্ছে যে এই পারফোরেশন গুলো অতটা আমরা পাই না, কিন্তু একসময় এটার ইনসিডেন্স অনেক বেশি ছিল। তাহলে যদি স্যাররা জিজ্ঞেস করে যে এই যে ডিউডেনাল আলসার পারফোরেশন বললা, ডিউডেনালের ভিতরে আসলে চারটা পার্ট, তাহলে কোন পার্টে আসলে কমন? তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম অ্যান্টেরোভাল। তাহলে এই অ্যান্সারটা এভাবে দিতে হবে। তাহলে ডিউডেনাল আলসার পারফোরেশনের কমন সাইটটা কোথায়? ডিউডেনামের ফার্স্ট পার্ট অ্যান্টেরিয়র ওয়াল। তাহলে এভাবে করে অ্যান্সারটা দিতে হবে। এবং আরেকটা এর সাথে তাহলে আমরা একটা এক্সাম একটা কোশ্চেন আমরা একটু বলে দিচ্ছি, সেটা হলো যে যদি আবার ডিউডেনাল আলসারের আরেকটা অ্যাকুট কমপ্লিকেশন আছে সেটা হলো ব্লিডিং। সাধারণত যদি ডিউডেনাল আলসারের ব্লিডিং হয় সেটা হলো পোস্টেরিয়র ওয়াল ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, এবং যে কালপিট যে ভেসেল সেটা হলো গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। তাহলে এভাবে করে অ্যান্সারগুলো একটু সম্পূর্ণ কোশ্চেন কিছু থাকে সেটা আমরা কিন্তু বলে দিলাম। তাহলে আমাদের ডিউডেনাল আলসার পারফোরেশন হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম অ্যান্টেরিয়র ওয়াল। আর ডিউডেনাল আলসারের আরেকটা অ্যাকুট কমপ্লিকেশন সেটা হলো কি ব্লিডিং, অর্থাৎ ব্লিডিং ডিউডেনাল আলসার। সেটা সাধারণত কোথা থেকে হচ্ছে? পোস্টেরিয়র ওয়াল ফার্স্ট পার্ট অফ the duodenum and Karpik vessel is
গ্যাস্ট্রোডিউডেনাল আলসার। এখন আসেন যে একটু আমরা ডিউডেনাল আলসার পারফোরেশনের ক্ষেত্রে আমরা আরেকটু জিনিস একটু অ্যাজ এ হোল একটা পারফোরেশনের ক্ষেত্রে আমরা আরেকটু জানবো, সেটা হলো যে আসলে একটা যখন পেশেন্ট আপনার কাছে আসবে এর কিছু ইম্পর্টেন্ট কিছু ফাইন্ডিংস থাকে, তাহলে ফাইন্ডিংস গুলো কিন্তু একটু স্যাররা অনেক সময় জানতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে এই পেশেন্টের প্রেজেন্টেশন কি হবে, এই পেশেন্টের মেইনলি প্রেজেন্টেশন হবে তার সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, এবং সে এতই পেন হবে যে আসলে তার দেখা যাবে যে অ্যাবডোমেনটা সে অনেক হার্ড করে রাখবে। তাহলে তাহলে আমরা যখন ডিউডেনাল আলসার যখন আমরা পারফোরেশন পেশেন্ট আমাদের কাছে আসবে, তাহলে প্রেজেন্টেশনটা তার কেমন হবে, সেটা হলো যে আমরা যেটা বলতেছিলাম সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন। তাহলে আমরা যখন পেইন প্রথম তার কমপ্লেন, এরপরে দেখা যাবে যে পেশেন্ট কি বলবে যে আমার সামান্য একটু মুভমেন্ট হলে তার পেইন বেড়ে যাচ্ছে। কারণ কি? কারণ যেই আমাদের অনেক অ্যাসিড কন্টেন্ট অর্থাৎ স্টমাকের ডিউডেনামের প্রচুর কন্টেন্ট সেটা পেরিটোনিয়ামে চলে যাচ্ছে, এবং পেরিটোনিয়ামে প্রচুর ফ্লুইড সিক্রেশন হচ্ছে, পেরিটোনিয়ামকে ইরিটেট করছে। তাহলে তখন দেখা যাবে যে সামান্য মুভমেন্টে পেশেন্টের কি হবে, পেইন হবে। তাহলে পেশেন্টের প্রেজেন্টেশনে আমরা যেটা আমরা পাবো সেটা হলো তার দেখা যাবে পালসটা কি হবে, ট্যাকিকার্ডিয়া হবে, এবং প্রচুর ফ্লুইড সিক্রেশন হবে, থার্ড স্পেসে ফ্লুইড লস হবে। পেশেন্ট অনেক সময় শকের ফিচার নিয়ে আমাকে প্রেজেন্ট করতে পারে, এবং আমরা পালপেশনে যখন অ্যাবডোমেনে যখন আমরা ইন্সপেকশন করতে যাব, দেখবো যে ইন্সপেকশনে আমাদের রেসপিরেশনের সাথে যে অ্যাবডোমেনে যে মুভমেন্ট হয় সেটা কিন্তু আমরা দেখতে পাবো না, অর্থাৎ সেটাকে আমরা বলছি রেস্ট্রিক্টেড অ্যাবডোমিনাল মুভমেন্ট ডিউরিং রেসপিরেশন। এরপরে আসেন কি আমরা যখন পালপেশনে যাব সেটা পাবো কি একদম বোর্ড লাইক রিজিডিটি। এটা তারা জানতে চায় একটা ডিউডেনাল আলসার পালপেশনে কেমন ফিলিংস হয়, বোর্ড লাইক রিজিডিটি, বোর্ড লাইক রিজিডিটি। তাহলে এই কোশ্চেনটা এভাবে আমাকে আপনাদেরকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমাদের অ্যান্সারটা তাহলে এভাবে আমাকে দিতে হবে। এরপরে আসেন কি, এরপরে আমাদের যে জিনিসটা আমাদের আসে সেটা হলো পারকাশন। তাহলে আমরা জানলাম যে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের আমাদের জাস্ট রাইট ডোম অফ ডায়াফ্রামের নিচে আমাদের লিভার থাকার কথা, কিন্তু সেখানে কিন্তু লিভার না হয়ে সেখানে ফ্রি গ্যাস চলে আসছে। তাহলে পারকাশনে আমরা এখানে নরমালি যদি আমরা দেখতাম তাহলে এটা ঢাল পেতাম, কিন্তু এখানে যেহেতু আমাদের ফ্রি গ্যাস চলে আসছে সেখানে কিন্তু আমরা কি পাবো, আমরা রেজোনেন্ট পাবো। তাহলে অবলিটারেশন অফ দা আপার বর্ডার অফ লিভার ডানলেস আমরা পাবো, অবলিটারেশন অফ আপার বর্ডার অফ লিভার ডানলেস। তাহলে অবলিটারেশন অফ দা আপার বর্ডার অফ দা লিভার ডানলেস এভাবে আমরা পাবো। তাহলে এই যে আমরা ফিজিক্যাল ফাইন্ডিংস গুলো যে আমরা সুন্দরভাবে যে আলোচনা করলাম, তাহলে এভাবে করে আমাদের জানতে হবে, এবং যে কোনো অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশন যখনই আমাদের কাছে আসবে আমাদের ট্রিটমেন্টটা কি হবে, তখন স্যাররা যদি জিজ্ঞেস করে তাহলে এমন একটা পেশেন্টের আসলে আমরা বলি যে আমাদের তিনটা জায়গায় নল দিতে হবে। একটা হলো তো আমাদের ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন দিতে হবে, তার আইভি ফ্লুইড দিতে হবে, এবং তাকে অবশ্যই ক্যাথেটার করতে হবে। তাহলে এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে আমাদের কি করতে হবে, নাথিং পার ওরাল করতে হবে, ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন ফর গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন, তারপর কি করতে হবে আমাদের আইভি ফ্লুইড দিতে হবে, অ্যানালজেসিস দিতে হবে, তারপরে আমাকে কি করতে হবে তাকে ফ্লুইড ইনপুট আউটপুট চার্ট ক্যাথেটার করতে হবে, এবং এই পুরো কম্পোনেন্টটাকে বলা হয় রিসাসিটেশন। তাহলে যেহেতু যে আমরা বললাম প্রচুর ফ্লুইড লস হচ্ছে, এই ফ্লুইড লসের জন্য দেখা যাচ্ছে যে পেশেন্টের অনেক সময় দেখা যায় যে শকে চলে যেতে পারে। তাহলে এই শকের মতো একটা পেশেন্টকে কখনোই আমরা আগে ওটিতে নিব না, আগে রিসাসিটেট করব, দেন আমাকে কি করতে হবে একটা আমাদের অপারেশনের জন্য প্রিপেয়ার করে অপারেশন করতে হবে। তাহলে যে এতক্ষণ ওই যে আমরা একটা অ্যাকিউট অ্যাবডোমেন অর্থাৎ আমরা পারফোরেশন নিয়ে আলোচনা করলাম, ডিউডেনাল আলসার পারফোরেশন। তারপরে যে আমরা ডিউডেনাল আলসার পারফোরেশনের ক্ষেত্রে যে আমরা বললাম যে আমাদের সার্জারির জন্য প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, নেম অফ দা সার্জারি তখন যদি বলে কি তাহলে আমরা বলবো এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি। এখন আবার আমরা চলে আসেন আবার আমরা একটা, এখন তো আমরা আসলে চেস্ট এক্স-রে নিয়ে আলোচনা করলাম, যদিও প্যাথোলজি ছিল কি অ্যাবডোমেনে, এবং একটু মনে রাখবেন যে অ্যাবডোমেনের এক্স-রে দিয়েও কিন্তু আমরা নিউমোপেরিটাম অনেক সময় দিয়ে থাকি, কিন্তু চেস্ট এক্স-রে তে আসলে নিউমোপেরিটামটা ভালো বোঝা যায় বলে আমরা এতক্ষণ আমরা চেস্ট এক্স-রে দিয়ে আলোচনা করেছি।
এখন আসেন যে আমরা একটা নেক্সট একটা আমরা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো যে একটা অ্যাকুইড অ্যাবডোমেনের একটা কন্ডিশন যেটা আমরা এক্সরে দেখতে পাচ্ছি, আর একটা নতুন একটা এক্সরে। তাহলে এমন একটা যদি এক্সরে আসে তাহলে দেখাই যাচ্ছে এটা একটা অ্যাবডোমেনের এক্সরে। এখন অ্যাবডোমেনের এক্সরে যখন আসবে তখন কিন্তু আমাকে সাধারণত ভিউটা হবে কিন্তু অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ। যখন আমরা চেস্ট এক্সরে যখন আমরা আলোচনা করতেছিলাম তখন কিন্তু ভিউটা ছিল পোস্টেরিয়র অ্যান্টেরো ভিউ, কিন্তু যখন আমরা অ্যাবডোমেনের এক্সরেতে যখন আমরা চলে আসব তখন কিন্তু আমাদের ভিউটা হবে অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ। আর এখানে ক্ষেত্রে কিন্তু আরেকটা কথা আমাকে উল্লেখ করতে হবে, সেটা হলো ইরেক্ট পোস্টার। তাহলে যে আমরা বললাম যে চেস্ট এক্সের ক্ষেত্রে কিন্তু তখন আমরা কিন্তু ইরেক্ট পোস্টার কথা কিন্তু বলি নাই, কিন্তু অ্যাবডোমেনের এক্সরে যখন আমরা শুরু করব তখন কিন্তু আমাকে এই পোস্টারটা কিন্তু অর্থাৎ ইরেক্ট অর্থাৎ সেই স্ট্যান্ডিং পজিশনে, কারণ অ্যাবডোমেনের এক্সরে কিন্তু আমরা লাইং পজিশন, ঠিক আছে, আমরা লেফট ল্যাটারাল রাইট ল্যাটারাল বিভিন্ন পজিশনে কিন্তু আমরা করে থাকি। এইজন্য আমাকে অবশ্যই তার যে কোন পজিশনে করা হয়েছে সেটা কিন্তু বলতে হবে। তাহলে এখন আসেন আমরা যখন এই এক্সরেটা আমরা যখন আলোচনা করব তাহলে কিভাবে সারা আমাদের কোশ্চেন গুলা অস্কিতে সেট করা হয়, তাহলে আমরা আসেন আমরা আলোচনা করি। তাহলে প্রথমে আসলে এটা কিসের এক্সরে, তাহলে অবশ্যই এটা বোঝা যাচ্ছে যে একটা দিস ইজ এ এক্সরে অ্যাবডোমেন। এখন অনেক সময় সারা এটা আসলে খুব একটা জরুরি কিছু না, কারণ একটু খেয়াল করে দেখেন এখানে আমাদের কিন্তু পেলভিস চলে আসছে, আমাদের দেখা যাচ্ছে যে লোয়ার চেস্ট চলে আসছে, এটা এক্সরে অ্যাবডোমেন এনাফ। তাহলে কি দিস ইজ এক্সরে অ্যাবডোমেন অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ ইন ইরেক্ট পোস্টার। তাহলে এটা যদি হোয়াট ইজ দিস, তাহলে এভাবে আমাদের অ্যানসার দিতে হবে, দিস ইজ এক্সরে অ্যাবডোমেন, তারপরে আমরা কি বললাম অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ ইন ইরেক্ট পোস্টার। এখন আসে শোয়িং কি দেখা যাচ্ছে, আসলে এখানে দেখা যাচ্ছে যে দেখেন সেন্ট্রালি দেখা যাচ্ছে আমাদের যে গার্ডগুলা সেগুলো ডিস্টেন্ডেড। তাহলে কি দেখা যাচ্ছে, ডিস্টেন্ডেড বাউল লুপস উইথ মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল। তাহলে দেখেন এখানে দেখাই যাচ্ছে যে উপরে কালো যেটা সেটা হলো এয়ার, আর এই যে আমি যে কার্সারটা যেখানে দেখাচ্ছি সেটা হলো ফ্লুইড লেভেল। দেখেন এখানে অনেকগুলা কি দেখা যাচ্ছে, ফ্লুইড লেভেল দেখা যাচ্ছে, এখানে অনেকগুলা ফ্লুইড লেভেল দেখা যাচ্ছে। তাহলে এগুলো কি মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, এয়ারটা সাদা কালো আর নিচে যে সাদা পোর্শন যেখানে দেখা যাচ্ছে সেখানে আসলে পানি আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল। তাহলে দিস ইজ এ এক্সরে অ্যাবডোমেন অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ ইন ইরেক্ট পোস্টার শোয়িং, তাহলে ডিস্টেন্ডেড বাউল লুপস, তাহলে বাউল গুলো কি ডিস্টেন্ডেড বাউল লুপস উইথ মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল হুইচ ইজ কি, তাহলে দেখেন যে আমি আগে থেকেই বলে দিলাম যে এগুলো কি আসলে সেন্ট্রালি প্লেস, হুইচ ইজ সেন্ট্রালি প্লেস and presence of valvulic conniventis. So my radiological impression is আমরা কি বলবো, intestinal obstruction, probably small intestinal obstruction. তাহলে এটা কেন আমরা বললাম, কারণ কি আমরা জানি যে আমাদের যে স্মল গার্ডগুলা সেগুলো কোথায় থাকে, আমাদের অ্যাবডোমেনের সেন্ট্রালি থাকে, আর পেরিফেরির দিকে কি থাকতেছে, আমাদের লার্জ গার্ড থাকতেছে। তাহলে আমাদের যদি সেন্ট্রালি যদি কোনো প্যাথোলজি যদি আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের সেন্ট্রাল গার্ড গুলা কি আছে ডিস্টেন্ডেড, এবং একটা স্মল গার্ডের একটা ডিস্টেন্ট হলে এর একটা গার্ডের যে মিউকোসাল ফোল্ড গুলা এক্সরেতে অনেক প্রমিনেন্ট চলে আসে, সেটাকে বলা হয় ভালভুলিক কনিভেন্টিস। তাহলে এই ফিচার গুলো যদি থাকে, যদি সেন্ট্রালি প্লেস ভালভুলিক কনিভেন্টিস প্রেজেন্ট, এন্ড অনেক সময় দেখা যায় যে দেখেন এই যে এখানে আমাদের যে ফ্লুইড লেভেল গুলা একটা স্টেপ ল্যাডার প্যাটার্ন, অর্থাৎ দেখা যাচ্ছে সিঁড়ির মোয়ের মতো এটা উপরের দিকে উঠে গেছে। তাহলে এই সবগুলো ফিচার হলো স্মল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার এক্সেট্রা। তাহলে আমাদের রেডিওলজিক্যাল ইমপ্রেশন কি হবে, এটা হলো স্মল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তাহলে এভাবে করে কিন্তু আমাকে অ্যানসারটা দিতে হবে। তাহলে আমরা যদি আমরা এক্সরেটা আবার যদি আমরা আলোচনা করি, দিস ইজ এ এক্সরে অ্যাবডোমেন ইন anteroposterior view in erect posture showing distended loops of bowel which is centrally placed and presence of valvulic coniventis, and air fluid level is present as step ladder pattern. So my radiological impression is small intestinal obstruction. তাহলে এভাবে করে কিন্তু এই এক্সরেটা আমাকে কি বর্ণনা করতে হবে। এরপরে দেখেন এই যে আমরা আরেকটা এক্সরে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে এখানে যে সেন্ট্রালি যে আমার কার্সারটা যেভাবে ঘুরতেছে দেখেন এখানে সেন্ট্রালি কিন্তু দেখা যাচ্ছে যে গার্ডের ডিস্টেন্ডেড বাউল লুপস, আবার দেখেন একটু খেয়াল করে দেখেন পেরিফেরির দিকেও কি আছে আমাদের ডিস্টেন্ডেড বাউল লুপস উইথ মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল। তাহলে এটাতে যদি আমরা বলি এটা হলো বোথ স্মল এবং লার্জ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের একটা এক্সরে। তাহলে শুধু যে লার্জ গার্ডের এক্সরে
আমাদের অবস্ট্রাকশন হতে পারে, স্মল গার্টের অবস্ট্রাকশনের জন্য আমরা এক্সরে পেতে পারি, অথবা বোথ আমরা লার্জ এবং স্মল গার্ট অবস্ট্রাকশনের জন্য আমাদের বোথ সেন্ট্রালি এবং পেরিফেরিতে আমরা কি পাবো, এই যে ডিস্টেন্ডেড বাউল লুপস উইথ মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল। তাহলে এটা বোথ লার্জ এবং স্মল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের একটা এক্সরে। এই যে তাহলে আসেন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে দেখেন এখানে সবগুলা কিন্তু পেরিফেরিতে, অর্থাৎ ডিস্টেন্ডেড বাউল লুপস গুলা কি পেরিফেরিতে, এবং মাল্টিপল কি দেখা যাচ্ছে এয়ার ফ্লুইড লেভেল দেখা যাচ্ছে, এবং এখানে কিন্তু কোনো ভালভুলিক কনিভেন্টিস দেখা যাচ্ছে না। এখানে যে মিউকোসাল ফোল্ড গুলা দেখা যাচ্ছে সেগুলোকে বলা হয় অস্ট্রাল ফোল্ড। তাহলে এই সবগুলা ফিচার গুলা কিসের সাথে মিলতেছে, সবগুলো ফিচারস গুলা মিলতেছে হলো লার্জ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার। তাহলে এটা কিসের এক্সরে বলবো, লার্জ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের এক্সরে। সো মাই রেডিওলজিক্যাল ইমপ্রেশন ইজ লার্জ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তাহলে এভাবে করে আমাকে বলতে হবে। তাহলে ডিস্টেন্ডেড বাউল লুপস উইথ মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল which is peripherally placed and presence of the austral fold. So my radiological impression is large intestinal obstruction. তাহলে এভাবে করে এর ফাইন্ডিংসটা আমাকে সুন্দর করে বলতে হবে। তাহলে বারে বারে আবার আমি দেখাচ্ছি, এই যে আমরা দেখতে পাচ্ছি কালো যে জিনিসটা সেটা হলো এয়ার, আর এই যে আমরা একটা কার্সেলটা একদম সমান হরাইজন্টালি দেখা যাচ্ছে, দিস ইজ কি ফ্লুইড লেভেল, এবং এখানে অনেকগুলো ফ্লুইড লেভেল আছে। তাহলে আবার একটু দেখেন, আবার আমরা আসলাম, এই যে দেখেন যে এই এক্সরেতে দেখেন যে আমরা একটু আগে বলতেছিলাম যে একটা স্মল গার্টে যদি ডিস্টেন্ডেড, যেটাকে আমরা বলছি ভালভুলিক কনিভেন্টিস, গুলো দেখা যায় যে সাধারণত গার্ট ওয়ালে থ্রো এন্ড থ্রো হতে পারে, অথবা ডিসকন্টিনিউ হলেও আবার পরবর্তীতে আবার এটা কন্টিনিউশন হয়েছে, অর্থাৎ এটা দেখা যাচ্ছে থ্রো এন্ড থ্রো or there may be side gap but later continue. This is called valvulic coniventis. তাহলে valvulic coniventis একটা স্মল গার্টের একটা ফিচার, যেটা ডিস্টেন্ডেড হলে আমরা এক্সরেতে আমরা পাবো, যেটা সাধারণত কি আছে ওয়ালের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দেখেন সাদা দেখা যাচ্ছে, অথবা মাঝখানে যদি একটু ডিসকন্টিনিউ হয় লেটার আবার এটা কি হবে, কন্টিনিউ হবে। এটাকেই হলো, তাহলে আসেন দেখেন আমাদের যে প্রফে, আপনাদের প্রফে একদম পুরো আমরা যে কোশ্চেনটা আমরা করছি এখানে, তাহলে আমরা আসেন কি প্রফের যে আমরা যে একদম কোশ্চেনটা যেটা, এটা আসলে যদিও ছবিটা অত ভালো আসে নাই, এটা কিন্তু একটা লার্জ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের একটা এক্সরে। দেখেন এই যে আমাদের যে ফ্লুইড লেভেল গুলা, যে আমরা একটু আগে যেটা দেখালাম ফ্লুইড লেভেল গুলো, এগুলো পেরিফেরিতে প্রেজেন্ট। তাহলে describe the findings of this X-ray. তাহলে যে সুন্দর করে আমরা বলবো, this is the X-ray abdomen anteroposterior view in erect posture showing distended loops of bowel with multiple air fluid level which is peripherally placed. So what is your diagnosis? তাহলে diagnosis আমরা বলবো large intestinal obstruction. তারপর আসেন কি যে কার্ডিনাল ফিচার অফ অর্ডার অফ প্রেজেন্টেশন। তাহলে এখন আসেন যে আমরা যখন কার্ডিনাল ফিচার বলবো, আমরা জানি যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কার্ডিনাল ফিচারস হলো কি চারটা। একটা কি অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ভমিটিং এন্ড অ্যাবসোলিউট কনস্টিপেশন। তাহলে এই যে আপনারা কিন্তু অনেক সময় একটু পার্ট কিন্তু অ্যানসার দেন, কিন্তু এই কথা বললে হবে না। তাহলে আমরা কি বলবো, এই লার্জ গাটের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই জানি যে অবস্ট্রাকশন যেহেতু লার্জ গাটে হচ্ছে, তাহলে আমাদের কনস্টিপেশনটা আগে আসবে, অর্থাৎ অ্যাবসোলিউট কনস্টিপেশনটা আগে আসবে এবং ভমিটিংটা পরে আসবে। তাহলে এখানে দেখেন অ্যাকর্ডিং টু দ্য অর্ডার অফ প্রেজেন্টেশন, যদি লার্জ গাট হয়ে থাকে তাহলে আমাদের অর্ডার অফ প্রেজেন্টেশন হবে অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাবসোলিউট কনস্টিপেশন এন্ড ভমিটিং। কারণ লার্জ গাট অবস্ট্রাকশনে ভমিটিংটা একটা লেট ফিচার, তাহলে আমরা এটা পরে বলবো। তাহলে এই যে ক্রোনোলজিটা, তাহলে এভাবে কিন্তু মনে রাখতে হবে। স্মল গাটে হলে কিন্তু আমাকে ভমিটিংটা আগে বলতে হবে এবং অ্যাবসোলিউট কনস্টিপেশনটা আমাদের কিন্তু লেট প্রেজেন্টেশন হবে, সেটা আমাকে বলতে হবে। 3 causes of such condition। তাহলে একটা লার্জ গাট অবস্ট্রাকশনের বিভিন্ন কজ আছে। তাহলে আমরা মোস্ট কমনলি কি আছে, আমাদের যে একটা টিউমার অর্থাৎ ম্যালিগন্যান্সি যদি হয়ে থাকে, স্পেশালি লেফট কোলোনিক ম্যালিগন্যান্সি গুলা সাধারণত অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করে, তাহলে ওটা একটা কারণ হতে পারে। একটা ফিকাল ইনফেকশন নিয়ে পেশেন্ট অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে, বা আমরা খুব কমন একটা ওল্ড এজে আমরা জানি সেটা কি, সেটা হলো সিগময়েড ভলভুলাস। তাহলে সেটার জন্য কিন্তু লার্জ গাট অবস্ট্রাকশন হতে পারে। তাহলে অ্যানসারটা তাহলে এভাবে দিতে হবে। এরপর আসেন কি
প্রবাবল ফাইন্ডিংস অফ অ্যাবডোমিনাল এক্সামিনেশন। তাহলে অ্যাবডোমেন এক্সামিনেশন সুন্দর মতো আমরা কি পাবো, অ্যাবডোমেনটা আগে আমরা বলে দিচ্ছি কি অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড পাবো, ফ্ল্যাঙ্কসটা ফুল পাবো, তারপরে আমরা কি করতে পারি অ্যাবডোমেন টেন্ডারনেস প্রেজেন্ট আমরা পেতে পারি। এরপরে যে ফিচারটা আমরা পাবো যে বাউল সাউন্ড, তাহলে বাউল সাউন্ড এখানে ইনিশিয়ালি কি থাকতে পারে প্রেজেন্ট এবং লেটার কি হবে অ্যাবসেন্ট। তাহলে এভাবে করে আমরা অ্যাবডোমেন এক্সামিনেশনের ফাইন্ডিংসটা আমরা বলবো। আর কিভাবে আমরা রিসার্চিটেট করব একটু আগেই আমরা বলে দিয়েছি, যে কোনো অ্যাকুইট অ্যাবডোমেন কন্ডিশন যখন আপনার কাছে আসবে তাহলে এখানে কি হচ্ছে দেখো না, গাটের ভিতরে প্রচুর ফ্লুইড লস হচ্ছে, প্রচুর ফ্লুইড সিক্রেশন হচ্ছে, তাহলে এখানে পেশেন্ট দেখা যাবে যে একটা ফিচার অফ অনেক সময় দেখা যায় যে শক হবে না কিন্তু শকের মতো হতে পারে, প্রচুর ফ্লুইড লস হচ্ছে, প্রচুর ভমিটিং হচ্ছে, তাহলে পেশেন্ট শকও নিয়ে আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে কখনোই একদম ডাইরেক্টলি আমাকে ওটিতে নিলে হবে না, তাহলে আমাকে কি করতে হবে যেটা আগে আমরা বলে দিয়েছি সেটা হলো রিসাসিটেশন আমাকে করতে হবে। তাহলে আমরা কিভাবে রিসাসিটেশন করব সুন্দর মতো কথা আমরা বলে দিয়েছি। তাহলে কি আমরা করব নাথিং পার ওরাল, তারপর আমরা বলবো নাসোগ্যাস্ট্রিক সাকশন ফর গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন, আইভি ফ্লুইড অ্যানালজেসিস, অবশ্যই আমাকে ক্যাথারা করতে হবে ফর মেইনটেনেন্স অফ ফ্লুইড ইনপুট আউটপুট চার্ট এন্ড প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর দি সার্জারি। তাহলে এভাবে করে কিন্তু আমাকে অ্যানসারটা দিতে হবে, যেখানে 5টা কোশ্চেন যেভাবে আমরা বললাম যেভাবে দেওয়া আছে, তাহলে অ্যানসার গুলো অস্কিতে তাহলে এভাবে আমাকে অ্যানসার করতে হবে। এখন আসে যে আমরা একটু জাস্ট ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন যেহেতু আমাদের একটা কোশ্চেন আসলো, তাহলে এখানে ক্ষেত্রে কিন্তু সারা একটা ভাইবা বোর্ডে একটা সম্পূর্ণ একটা কোশ্চেন আমি একটু অস্কির সাথে একটু যেহেতু সুযোগ আছে আমরা একটু আলোচনা করে রাখি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সারা কিন্তু ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন অ্যাকর্ডিং টু দ্য এজ অনুসারে সারা শুনতে চায়। প্রথমে আসেন কি, প্রথমে আসেন সারা জানতে চায় যে ইউনিটের কমন কজ অফ ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন, তারপরে ইনফ্যান্টের কমন কজ অফ ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন, একটা চাইল্ডের কমন কজ অফ ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন, একটা অ্যাডাল্টের কমন কজ অফ ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন, তারপর একটা ওল্ড এজে একটা কমন কজ অফ ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন। এভাবে করে যদি সারা জিজ্ঞেস করে তাহলে আমরা জানি যে ইউনিট, তাহলে কি আমাদের ভলভুলাস নিউনেটোরাম, তাহলে অনেক সময় ম্যাল নোটেশনের জন্য বাচ্চাদের একটা ভলভুলাস হয় সেটাকে বলা হয় ভলভুলাস নিউনেটোরাম। তারপর আমরা জানি যে মিকোনিয়াম প্লাগাইজাস, মিকোনিয়ামটা কিছু সিক্রেশন যদি ঠিকমতো এটা যদি না বের হয় এটা প্লাগ ফর্ম করে তার পেশেন্টের অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে, এগুলো সব কি নিউনেট। তাহলে মিকোনিয়াম প্লাগাইজাস, তারপরে আমরা দেখব ইমপারফোরেটেড অ্যানাস, তাহলে এটা একটা কনজেনিটাল অ্যানোমালি, তাহলে তার জন্য কি হতে পারে তার পেশেন্টের ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন হতে পারে, যে নিউনেটের কমন কজ অফ ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন। তারপরে আছে কনজেনিটাল অ্যাট্রেসিয়া, তার জন্য কি নিউনেটের কিনতে পারে আমাদের ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন হতে পারে। তাহলে আসে এরপর আসে ইনফ্যান্টের মোস্ট কমন কজ অফ ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন হয় ইন্টারসাসেপশন, তাহলে ইনফ্যান্টের মোস্ট কমন কজ অফ ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন ইজ ইন্টারসাসেপশন। তারপর আসে চিলড্রেনদের কমন কজ অফ ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন কি হবে সেটা হলো ওয়ার্ম বোলাস। তারপরে আসেন কি অ্যাডাল্টের কমন কজ অফ ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন কি হতে পারে সেটা হলো আমরা জানি যে অবস্ট্রাকটিভ হার্নিয়া। আর ওল্ড এজে আমরা জানি যে ভলভুলাস যেটা সিগময়েড ভলভুলাস কমন, তাছাড়া কি হতে পারে বিভিন্ন কোলোনিক ম্যালিগনেন্সির জন্য ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন হতে পারে। তাহলে এই সম্পূর্ণ কোশ্চেনটা কিন্তু একটু মনে রাখলে খুবই ভালো হবে, কারণ স্যাররা এই কোশ্চেনগুলো এভাবে আলোচনা করতে ডাইনামিক, ডাইনামিকের মধ্যে আবার 3টা ভাগ আছে, ইন্ট্রা লুমিনাল, ট্রান্সমুরাল, এক্সট্রামুরাল। এভাবে তো আপনারা মনে রাখবেন, কিন্তু এটা সম্পূর্ণ একটা কোশ্চেন অ্যাকর্ডিং টু দা এজ অনুসারে ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশনটা আসলে কিভাবে আলোচনা করা যায় সেটা কিন্তু আমরা একটু আলোচনা করলাম। এখন আসলে যে একটু আগে আমরা আলোচনা করতেছিলাম যে একটা ওল্ড এজে একটা কমন কজ অফ ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন হলো সিগময়েড ভলভুলাস। এই এক্সরেটা অনেকবার আসছে, তাহলে এই জিনিসটা যাতে আসলে আমরা যাতে ফটাফট যাতে অ্যানসারটা দিয়ে দিতে পারি, কোনো ভুল যাতে না হয়, তাহলে এক্সরেটা আমরা কিভাবে করব না করব যে আমরা আলোচনা করব। তাহলে সেম এটা তো বোঝাই যাচ্ছে এটা একটা অ্যাবডোমেনের এক্সরে, তাহলে অবশ্যই এটা ইরেক্ট পোস্চার, অবশ্যই এটা অ্যান্টেরিয়র পোস্টারিয়র ভিউ, এবং কি দেখা যাচ্ছে ওই সেম ডিস্টেন্ডেড বাউল লুপস, হিউজলি ডিস্টেন্ডেড বাউল লুপস, এখানে কিন্তু আগের মতো যেমন ছিল তার চেয়ে কি দেখা যাচ্ছে হিউজলি ডিস্টেন্ডেড। তাহলে টার্মটা আসবে কি হিউজলি ডিস্টেন্ডেড বাউল লুপস। এটা কোথা থেকে অ্যারাইজ করছে, এটা বোঝাই যাচ্ছে যে এটা আমাদের পেলভিস থেকে অ্যারাইজ করছে, তাহলে অ্যারাইজিং ফ্রম পেলভিস। তাহলে দিস ইজ এ এক্স-রে অ্যাবডোমেন। তারপর আমরা কি বলবো অ্যান্টেরোপোস্টেরিয়র ভিউ in erect posture showing hugely distended bowel loops arising from the pelvis which
shows as pneumatic tire like shadow, so my radiological impression is sigmoid volvulus. তাহলে আমরা কি বলবো, this is a x-ray abdomen anterior-posterior view in erect posture showing hugely distended bowel loops arising from the pelvis showing as pneumatic tire like shadow. তাহলে এই যে এখানে একটা দেখেন গোল একটা বিনের মতো দেখা যাচ্ছে, এটাকে আরেকটা সাইন বলা হয়, দ্যাট ইজ কি কফি বিন সাইন। তাহলে দেখেন যে আমরা যে কফি খাই, যেটা কফি একটা বিন থেকে হয়, যে কফি বিন, সেই কফি বিনের মতো দেখতে, এই জন্য এটাকে অনেক সময় বলা হয় কফি বিন সাইন। তাহলে দিস ইজ এ টিপিক্যাল ফিচার্স অফ sigmoid volvulus। তাহলে এটা কিসের এক্স-রে? অ্যাবডোমেনের এক্স-রে। ডায়াগনোসিস কি? sigmoid volvulus। তাহলে hugely distended bowel loops arising from the pelvis arrange like বা shows as pneumatic tire like shadow, so my radiological impression is sigmoid volvulus। তাহলে এভাবে করে আমাকে কিন্তু এই এক্স-এর যে ফাইন্ডিংসটা আমাকে বলতে হবে। সেম একই জিনিস, যে আমরা সিগময়েড ভলভুলাস এক্স-রে দেখতে পাচ্ছি। এখন আসেন যে আমরা সেম আমরা যেহেতু আমরা বলছি যে আমরা আসলে আমাদের মেইনলি এক্স-রে গুলো আমরা আসলে অসপি রিলেটেড আমরা আসলে অ্যানসার দিব, যে আইডেন্টিফাই দ্য এক্স-রে, যেভাবে বললাম আমরা বললাম দিস ইজ এ এক্স-রে অ্যাবডোমেন anterior posterior view in erect posture। তাহলে এটা হলো এক্স-রে। আইডেন্টিফাই দ্য এক্স-রে বললে তাহলে এইভাবে অ্যানসারটা দিতে হবে। রাইট দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। তাহলে ফাইন্ডিংসটা তো আমরা বলেই দিয়েছি, hugely distended bowel loops arising from the pelvis and shows as pneumatic tire like shadow। ডায়াগনোসিস কি? আমরা sigmoid volvulus। তাহলে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ সাচ পেশেন্ট তো আমরা বলেই দিলাম। তাহলে কি? অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন এন্ড অ্যাবসলিউট কনস্টিপেশন। যেহেতু এটা লার্জ গাট অবস্ট্রাকশন, তাহলে আমাদের অ্যাবসলিউট কনস্টিপেশনটা বলতে হবে। তাহলে হোয়াট ইজ অ্যাবসলিউট কনস্টিপেশন? দেয়ার উইল বি নো প্যাসেজ অফ ফ্ল্যাটাস এন্ড ফিসেস, নো প্যাসেজ অফ ফ্ল্যাটাস এন্ড ফিসেস, তখনই সেটাকে আমরা বলবো অ্যাবসলিউট কনস্টিপেশন। তাহলে এখন আসেন যে সিগময়েড ভলভুলাস যদি একটু কঠিন হয়ে যায়, আসলে যে পাঁচটা অপশন অফ ট্রিটমেন্ট অফ সাচ পেশেন্ট, আসলে পাঁচটা অপশন অফ ট্রিটমেন্ট যদি বলা হয়, আসলে ডেফিনিটিভ ট্রিটমেন্ট আসলে সিগময়েড ভলভুলাসের আসলে অনেকগুলো অপশন হতে পারে। আসলে আমাদের মোস্ট যে অপশনটা যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সেটা হলো আমরা জানি, সেটার নাম হলো হার্টম্যান প্রসিডিউর। আমরা একটু পরে আমরা দেখাবো হোয়াট ইজ হার্টম্যান প্রসিডিউর। তারপর আমরা করতে পারি পল মিকুলিস, অর্থাৎ আমরা যে ডিস্টাল যে কোলনটা আমরা বাইরে অর্থাৎ আমাদের অ্যাবডোমিনেও এক্সট্রাইজ করতে পারি, সেটাকে বলা হয় পল নিকোলিস প্রসিডিউর। তারপরে শুধু আমরা আনটুইস্ট করে আমরা কি করতে পারি? সিগময়েডটাকে ফিক্স করে দিতে পারি, সেটা বলা হয় সিগময়েডোপেক্সি, সেটাও আমরা করতে পারি। আসলে অনেকগুলো অপশন আছে। আর প্রাইমারি অ্যানাস্টোমোসিস আসলে খুব একটা করা হয় না, কিন্তু যদি অনেক সময় দেখা যায় যে খুব আর্লি স্টেজে করেছি, আমাদের এইভাবেও আমরা করতে পারি, আমরা প্রাইমারি অ্যানাস্টোমোসিস করতে পারি। তাহলে লাইফ থ্রেটানিং কমপ্লিকেশন যদি একটা আমরা সিগময়েড ভলভুলাসে যদি অপারেশন না করি, তাহলে হার্টটা গ্যাংগ্রিন হয়ে আমাদের কি হতে পারে? আমরা জানি যে সেপ্টিসিমিয়া হয়ে যেতে পারে এবং পেশেন্ট ডেথ হয়ে যেতে পারে। তো সেপ্টিসিমিয়া এন্ড ডেথ, সেটাই হলো লাইফ থ্রেটানিং কন্ডিশন। তাহলে যে 6টা কোশ্চেনের অ্যানসার আমরা বলে দিলাম। এই যে একটু আগে আমরা বলতেছিলাম যে হোয়াট ইজ হার্টম্যান প্রসিডিউর। তাহলে দেখেন আমরা যে রিডান্ডেন্ট যে সিগময়েড কোলনটা ছিল, এই যে আমরা লেফট সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছি, সেই পোরশনে কি করলাম? আমরা এক্সারসাইজ করে ফেললাম। যে ডিস্টাল যে রেকটাল স্টাম্পটা দেখেন এখানে সেলাই দেওয়া যাচ্ছে, অর্থাৎ ভিতরে রয়ে গেছে। আর বাইরে আমাদের অ্যাবডোমিনাল ওয়ালে যেটা বের হয়ে এক্সট্রারাইজ করা হয়েছে, সেটাকে বলা হয়েছে হার্টম্যান প্রসিডিউর। আর এই যে আমাদের রাইট সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে আমাদের প্রক্সিমাল এবং ডিস্টাল দুইটা কোলনই কি আছে? বাইরে এক্সট্রারাইজ করা হয়েছে। সরি। তাহলে এই দুইটা পোরশনে যদি এক্সট্রারাইজ করা হয়, সেটাকে বলা হয়েছে কি? পল মিকুলিস প্রসিডিউর। তাহলে এটা একটু মানে কঠিন কোশ্চেন, তারপর আমরা এই যে হার্টম্যান প্রসিডিউরটা একটু জানা থাকলে ভালো। আমাদের যে ডিজিজ কোলনটাকে আমরা কি করেছি? এক্সারসাইজ করে ডিস্টাল কোলনটাকে আমরা কি করলাম? আমরা ক্লোজ করে ভিতরে রেখে দিলাম, এবং প্রক্সিমাল যে কোলনটা সেটা কি করলাম? আমরা এক্সট্রারাইজ করলাম, দ্যাট ইজ কি হার্টম্যান প্রসিডিউর। সরি। তাহলে এখন আসলে যে সেম আবার যে আরেকটা আমরা যে বললাম যে আসলে এটার এই সিগময়েড ভলভুলাসের অনেকবার আসলে কিন্তু অস্পিতে কোশ্চেন সেট করা হয়েছে। তাহলে যে অনেকবার কিন্তু এটা এসেছে, তাহলে দেখতে পাচ্ছেন
erect posture, anteroposterior view showing hugely distended bowel loops arising from the pelvis arranged like pneumatic tire-like shadows. So my diagnosis is sigmoid volvulus. Cardinal features আমরা বলে দিয়েছি, ইনিশিয়াল ম্যানেজমেন্ট যেটা রিসাসিটেশন আমরা বলেছি ইন দা ফর্ম অফ নাথিং পার ওরাল এনজি টিউব, এগুলো আমরা বলে ফেলেছি। এখন আসি কি প্রি ডিসপোজিং ফ্যাক্টর। তাহলে আমরা জানি যে অনেক সময় দেখা যায় যে সিগময়েড কোলনটা অনেকে নরমালের চেয়ে অনেক বেশি বড়, তাহলে এটা রিডান্ডেন্ট। যদি সিগময়েড কোলন হয়ে থাকে যারা যে বেশি বড়, যেটা প্রন টু টুইস্ট, আবার দেখা যাচ্ছে লোডেড কোলন সেটাও প্রন টু টুইস্ট, আর attachment থাকে that is also prone to twist, তাহলে these are the cause of sigmoid volvulus। এই যে একটু আগে আমরা বলতেছিলাম যে এক্স-রে তে একটা টিপিক্যাল সাইন দেখা যায়, যেটা আমরা যে কফি যে বিন থেকে হয় দেখেন একদম পুরো কফি বিনের মতো দেখতে, তাহলে দিস ইজ কি অলসো ফর কফি বিন সাইন। তাহলে এই যে জাস্ট কফি বিনের মতো যেটা দেখতে, সেটাকে আমরা বলেছি যে আসলে নিউমেটিক টায়ার লাইক শ্যাডোটা যেটা দেখা যাচ্ছে দ্যাট ইজ কি কফি বিন সাইন। এই যে দেখেন এটা হলো একটা পার অপারেটিভ পিকচার। তাহলে এই কোশ্চেনটা কিন্তু স্যাররা একটা যেহেতু সম্পূরক একটা অবস্ট্রাকশনের মধ্যে একটা সম্পূরক কোশ্চেন আমাদের চলে আসলো যে একটা গাট যখন আমরা ভায়াবল না নন ভায়াবল কিভাবে বুঝবেন, তাহলে এটা একটা কিন্তু সম্পূরক কোশ্চেন। এই যে একদম পুরো কফি বিনের মতো কিন্তু পার অপারেটিভ পিকচার আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমরা একটা সম্পূরক একটা কোশ্চেন আমরা এখানে আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো কিভাবে বুঝবেন যে একটা পারোপাইটিভ একটা অবস্ট্রাকশন পেশেন্ট বা সিগময়েড ভলভুলাস আছে, গাটটা কি ভায়াবল না নন ভায়াবল। তার প্রথমে আসবে ইন্সপেকশন, তাহলে গাটের কালার হবে কি ডাস্কি, অর্থাৎ আমাদের যে মাডি কালার হবে, আর নরমাল যে ভায়াবল গাট একদম রেড, ঠিক আছে, পিঙ্ক কালার দেখা যাবে। তারপর কি দেখবে কোনো ভিজিবল পেস্টাসিস থাকবে না, সেটা একটা ফিচার। তারপরে আমরা মেজেন্টিতে যদি পালপেট করে দেখি, তাহলে আমাদের যে ভেসেলের যে পালসেশন সেটা কিন্তু আমাদের নন ভায়াবল গাটে আমরা পাবো না। ব্রাইট রেড কালার পাওয়া যাবে ভার্বেল গাটে, কিন্তু নন ভার্বেল গাটে কোনো পিক অর্থাৎ ব্রাইট রেড কালারে কোনো ব্লাড দেখা যাবে না। তারপরে যদি আমাদের ডাউট থাকে তাহলে আমরা হট মক কম্প্রেশন যদি করি, তাহলে ভার্বেল গাট হলে তাহলে এটা কালারটা আবার রিগেইন করবে, কিন্তু যদি যেটা ডেড হয়ে থাকে অর্থাৎ গ্যাঙ্গিং হয়ে যায় তাহলে কিন্তু কালারটা রিগেইন করবে না। এই যে দেখেন এই যে একটা আমরা সিগময়েড ভলভুলাস, এই ছবি কিন্তু পারোপাইটিক পিকচার অস্পিতে আসছে, এমনই ছবি কিন্তু আমরা অস্পিতে এখন কিন্তু পারোপাইটিক পিকচারও দিচ্ছি। তাহলে এই যে তাহলে এই যদি এমন একটা পিকচার যদি অস্পিতে অলরেডি দিয়েছে, আমরা তাহলে এভাবে যদি অস্পিতে কোশ্চেনটা আসে তাহলে যে পারোপাইটিক পিকচার অফ কি সিগময়েড ভলভুলাস, যেটা দেখা যাচ্ছে যে আমাদের সিগময়েড কোলনটা হিউজলি ডিস্টেন্ডেড এবং যেটা টুইস্টিং হয়ে আছে, তাহলে এটা দিস দ্য পারোপাইটিক পিকচার অফ কি সিগময়েড ভলভুলাস। তাহলে এভাবে কিন্তু পারোপাইটিক পিকচার দিয়েও কিন্তু আমাদের অস্পিতে একবার কিন্তু কোশ্চেন আসছে। তাহলে এখানে দেখবেন একটু আগের পিকচার আমরা দেখলাম এবং এই পিকচারে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু গাটটা ভালো, এই যে আমরা বললাম যে কালারটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট। তারপর আমরা বললাম যে ভিজিবল পেস্টাসিস থাকবে, মেজেন্টিতে আমাদের কি পাবো আমরা ভেসেলের পালসেশন পাবো। তারপর আমরা বললাম তারপর ডাউট থাকলে মেজেন্টিতে একটু ক্লিক করে দেখবো যে ব্রাইট রেড কালার। তারপরে যদি ডাউট থাকে হট মক কম্প্রেশন, কালার উইল রিগেইন। এই যে দেখেন এখন আমরা এই যে এই ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি, একদম কি আছে যেটা খাকি কালার বলা হয়, ডাস্কি কালার, খাকি কালার। তাহলে এখানেও এটাও কিন্তু একটা সিগময়েড ভলভুলাসের পারোপাইটিক পিকচার। এই পিকচারও কিন্তু আমরা অস্পিতে আসছে। তাহলে এমন একটা পিকচার যদি আসে তাহলে দেখাই যাচ্ছে এটা গাটটা কি দেখা যাচ্ছে, গাটটা একদম নন ভায়াবল, কালারটা কি আছে খাকি কালার। তারপরে যে আমরা আগের যে পিকচারগুলো আমরা বললাম যে যদি পালপেশনে যাই আমরা মেজেন্ট্রিতে কোনো ভেসেলের কোনো পালসেশন আমরা পাবো না, মেজেন্টে প্রিক করলে একদম ডার্ক কালারের ব্লাড পাবো। তারপরে আমরা যদি হট মক কম্প্রেশন দেই দেখেন যে নিচে কি দেখতে পাচ্ছি যে ভায়াবল গাট, তাহলে সেখানে কালার আমাদের এই যে নন ভায়াবল গাটের কালারটা দিয়ে আমরা কিন্তু কম্পেয়ার করতে পারছি। তাহলে এভাবে করে কিন্তু অস্পির কোশ্চেন গুলা সেট করতেছে। আমরা কিন্তু আসলে যেভাবে যেটা আলোচনা করলাম এভাবে কিন্তু আমাদের আলোচনা আসলে আমরা আজকে আমরা যে শুরু করলাম অস্পিতে, আমরা আসলে আমি চেষ্টা করব সিরিজ অফ ক্লাস আমরা নিতে, এবং কারো যদি কোশ্চেন থাকে ইনশাআল্লাহ আমি যদি থাকে যে এখন যে আমরা দুইটা আসলে মেইনলি আসলে আমাদের তিনটা এক্সে নিয়ে অবস্ট্রাকশন, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের মধ্যে আমরা স্মল গার্ড, লার্জ
কাট আর সিগময়েড ভলভুলাস, এই কয়েকটা টপিকস নিয়ে আসলে আজকে আমরা আলোচনা করলাম। আমি আসলে এই যে আজকে একটা যে এক্স-রে যে আমরা শুরু করেছি, আমরা এরপরে আল্ট্রাসোনো এক্স-রে গুলো আমরা আলোচনা করব, কিন্তু যেটা হলো যে আমাদের সিরিজ অফ কিছু অস্কির উপরে আমি আসলে ক্লাস নিব, সেগুলো কন্টিনিউ হবে ইনশাল্লাহ। সবাই উপস্থিত থেকে একটু চেষ্টা করবে যে আমরা ক্লাসগুলো থেকে যতটুকু উপকৃত হওয়া যায় আমরা চেষ্টা করব। আর আজকে আমরা আসলে এই পর্যন্ত রাখতে চাচ্ছি ক্লাসটা। আমরা আসলে এই ক্লাসের ঠিক ধারাবাহিকতায় আমরা নেক্সট ক্লাসটা নিব, যে আমাদের আসলে আমাদের প্লেন এক্স-রে দিয়ে আমরা শুরু করেছি, এরপরে আমাদের কন্ট্রাস্ট এক্স-রে আসবে, আল্ট্রাসোনো আসবে, এবং বিভিন্ন হেপাটোবিলিয়ারি সিস্টেমের বিভিন্ন এক্স-রে আসবে, কিছু আমরা সিটি এবং এমআরসিপি নিয়েও আমরা আলোচনা করব। এভাবে করে আসলে আমরা ক্লাসগুলো সিরিজ অফ অস্কির উপরে বেশ কিছু আমরা ক্লাস, ইনস্ট্রুমেন্ট, তারপরে আমাদের এখন অস্কিতে কিন্তু আমাদের এখন প্রসিডিউরাল স্টেশন আছে। ইনশাআল্লাহ আমরা ভিডিওগুলা, প্রসিডিউরাল স্টেশনের ভিডিওগুলা, নটিং, আমাদের বিভিন্ন ওয়াশ কিভাবে নিতে হয়, গাউনিং কিভাবে করতে হয়, ইনশাআল্লাহ আমাদের সিরিজ অফ ক্লাস এগুলো হবে। আমরা ইনশাআল্লাহ উপস্থিত থেকে ক্লাসগুলো করার চেষ্টা করব। এবং সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো আমরা এভাবে ক্লাসগুলো নিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।